নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণে। চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদের দিকে। বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন শুধু ক্ষমতা লড়াই নয়, এটি এখন হয়ে উঠেছে এক গভীর রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিচ্ছবি। দেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় প্রতিদ্বন্দ্বিতা যেমন অসম্পূর্ণ, তেমন বিভ্রান্তির মুখে পড়েছে বিপুল সংখ্যক ভোটাররাও। প্রায় অর্ধেক ভোটার যখন সিদ্ধান্তহীন, তখন প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি আদৌ স্থিতিশীল সরকার দিতে পারবে, নাকি আরও এক ঝুলন্ত সংসদ ও জোড়াতালি শাসনের পথে এগোচ্ছে বাংলাদেশ। আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল পর্ব শেষ হয়েছে বাংলাদেশে। প্রতি আসনে গড়ে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও এই নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতি। দেশ বিদেশের বিভিন্ন মহল থেকে ইউনূস সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল যাতে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, তবে বাস্তব রূপ নেয়নি সেই আহ্বান। আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ না করলেও দলের সব ধরনের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউনূস নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এর ফলে কার্যত নির্বাচনী প্রতিযোগিতার বাইরে চলে গেছে আওয়ামী লীগ। পাশাপাশি দেশে অনুকূল ভোট পরিবেশ নেই, এই চুক্তিতে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আরও এক দুটি রাজনৈতিক দল। এই প্রেক্ষাপটের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের ভোটারদের মানসিক অবস্থান। না, এটা কিসের ভোট আপনি বলেন না? জনগণের যেখানে সাপোর্ট আছে সেখানে এটা কিসের ভোট? এখন আমি বলে গেলাম এটা না করছি, এখন আমার জানি নিরাপত্তা কি এখানে? এখন তো সেটাই হচ্ছে। এটাকে আমি নোয়াখালী ভোটার। না, প্রশ্নে আসুন, এটা কিছু আমরা তো প্রত্যাখ্যান করছি, জাতি এটা প্রত্যাখ্যান করছে। কে করছে বলেন? কে আছে প্রতিদ্বন্দ্বী এখানে? বিরোধী দলের মধ্যে কে আছে? সকল বিরোধী দল দেখেন আপনি, কে আছে? কে এরা? কারা? দেখেন আপনি দেখেন, আমরা তো জানলেন। আপনি জাতি জনগণে নাই, আপনি 100 লোকের জিজ্ঞেস, 100 লোক একজন যদি বলে চ্যালেঞ্জ করলাম আমি, বলেন আপনি বলতে চাচ্ছেন যে এই ভোট সুস্থ নয়, এই ভোটের প্রত্যাখ্যান, এই ভোটকে সাধারণ নির্বাচনে কেউ মেনে নেবে না, কেউ মেনে নিচ্ছে না, আমরা নিই নাই, এবং বাকি দেখবেন আপনি কেউ মেনে নেয়নি। ভোট প্রচার এখনো জোরালোভাবে শুরু না হলেও রাজনৈতিক দলগুলির মধ্যে কৌশল নির্ধারণ নিয়ে চলছে গভীর চিন্তাভাবনা। এর মধ্যেই ভোট পূর্ব জনমত সমীক্ষা চালাচ্ছে দেশি বিদেশি একাধিক সংস্থা। যদিও ভিন্ন ভিন্ন সমীক্ষায় ভিন্ন রাজনৈতিক শক্তির অনুকূলে হাওয়া দেখানোর চেষ্টা রয়েছে, তবুও একটি বিষয়ে প্রায় সবাই একমত, আর তা হলো বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটার এখনো সিদ্ধান্তহীন। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে প্রায় 47% ভোটার এখনো ভোট নিয়ে নেননি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ কেউ জানিয়েছেন এখনো বিষয়টি নিয়ে ভাবেনইনি তারা। আবার কেউ বলছেন ভোট কেন্দ্রে যাওয়ার শেষ মুহূর্তে বদলে যেতে পারে তাদের সিদ্ধান্ত। আগে স্বাধীনে ভালো আসলে স্বাধীনে ভালো নাই, মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো, আগে স্বাধীনে ভালো আছে, এখন স্বাধীনে ভালো হয় নাই। আগে এখন কাপড় কিনছে 300 টাকা, এখন কাপড় কিনতে গেলে 500 টাকা দাম, তাছাড়া কাপড় দেয় না কেউ। গাড়ি ভাড়া কয় কি 15 টাকা, সে গাড়ি ভাড়া 20 টাকাই নেয়, গাড়ি ভাড়া 15 টাকা কমে নাই। কোন নির্বাচনে যদি প্রায় অর্ধেক ভোটার ভাসমান অবস্থায় থাকেন, তাহলে সেই নির্বাচনের ফলাফল যে কোনো একটি পক্ষের পক্ষে স্পষ্টভাবে যাবে এমন ধারণা করা কঠিন। বিশ্বের নানা প্রান্তে এই ধরনের পরিস্থিতিতে ঝুলন্ত সংসদ ও জোড়াতালি সরকার গঠনের নজির রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণত দীর্ঘ হয় না এসব সরকারের আয়ু। গণতান্ত্রিক নির্বাচন নিয়ে গবেষণাকারীদের মতে আর্থিক সংকটে থাকা ভোটাররা প্রায়শই শাসকের বিরুদ্ধে শাস্তিমূলক ভোট দেন। আবার রাজনৈতিক অনিশ্চয়তার সময় নীরব থেকেও এক ধরনের প্রতিবাদী বা শান্তিমূলক ভোট প্রয়োগ করেন ভোটাররা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি মত হলো এই নির্লিপ্ত ও ভাসমান ভোটারদের বড় অংশই আওয়ামী লীগের সমর্থক। দলটিকে পতিত রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত করা হলেও পুরোপুরি বিলুপ্ত হয়নি তাদের সমর্থক ভিত্তি। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় কোন পথে যাবেন তারা সেই সিদ্ধান্ত নিতে পারছেন না দলের ভোটাররা। আরো এক ধাপ এগিয়ে কেউ কেউ দাবি করছেন আওয়ামী লীগের গোপন রাজনৈতিক কৌশলই হলো ভাসমান ভোটারের সংখ্যা বাড়াতে দেওয়া। এতে ঝুলন্ত সংসদ ও স্থির সরকার তৈরি হলে রাজনৈতিক সংকট দীর্ঘস্থায়ী হবে, আর সেই সংকটের সুযোগে আবার মাথা তুলতে পারবে আওয়ামী লীগ। অন্য এক মহলের ব্যাখ্যা আরো গভীর। তাদের মতে একটি প্রজন্ম কার্যত ভোট কি তা জানার সুযোগই পায়নি শেখ হাসিনার দীর্ঘ শাসনের সময়কালে। ভোটাধিকার অর্থহীন এমন এক মানসিকতাও গড়ে উঠেছে একাংশ ভোটারের মধ্যে। ফলে আজ সুযোগ এলেও ভোট নিয়ে ভাবতেই চাইছেন না বহু মানুষ। আরও একটি ব্যাখ্যায় বলা হচ্ছে, ভোট ও গণভোট নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি, সহিংসতার আশঙ্কা এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের গুঞ্জন বিমুখ করে তুলেছে
সাধারণ মানুষকে। সংখ্যাগরিষ্ঠ মানুষ অশান্তি ও সংঘাতে জড়াতে চান না, তাই তারা মুখ ফিরিয়ে রয়েছেন আপাতত। এই মতাবলম্বীরা অবশ্য আশাবাদী, নির্বাচনী প্রচার জোরদার হলে ধীরে ধীরে ভোটমুখী হবেন সাধারণ মানুষ এবং কমে আসবে ভাসমান ভোটারের সংখ্যা। তবে একটি বাস্তব সত্য অস্বীকার করার উপায় নেই, আর তা হলো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনী প্রতিযোগিতার বাইরে থাকায় ভোটারদের এক বড় অংশ আজ দিশাহীন। কোন দলের বক্তব্য তারা শুনবেন, কাকে সমর্থন করবেন, এই সিদ্ধান্তে পৌঁছতে না পারা পর্যন্ত ভাসমান ভোটারের সংখ্যায় আসবে না বড় কোনো পরিবর্তন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন অনিশ্চয়তার ঘনঘটা। বর্তমান পরিস্থিতি কিন্তু ইঙ্গিত দিচ্ছে ঝুলন্ত সংসদ ও জোড়াতালি সরকারই হয়তো সবচেয়ে সম্ভাব্য পরিণতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জনস্বাস্থ্য ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা হল বুধবার। প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক এই স্বাস্থ্য অভিযানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর পাইলট প্রশিক্ষণ পর্বেরও সূচনা করেন তিনি। এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই অভিযানকে একটি গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই কর্মসূচির সাফল্যের চাবিকাঠি বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অভিযানের প্রথম পর্যায় শুরু বৃহস্পতিবার অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে এবং দ্বিতীয় পর্যায় শুরু হবে 1 জুলাই 2026 থেকে। প্রথম পর্যায়ের শুরুতে 7 দিনব্যাপী তৃণমূল স্তরে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পরিচালিত হবে। এর পরবর্তী 7 দিন জুড়ে অনুষ্ঠিত হবে স্ক্রিনিং, স্বাস্থ্য শিবির এবং প্রয়োজন অনুযায়ী ফলো আপ ব্যবস্থা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে প্রতি বছর 2 টাইমস করা হবে, একটা হচ্ছে তার মেয়াদ হবে 14 ডেজ এবং এই কর্মসূচি যেটা আমি বললাম যে 3 বছর অবধি চলবে। প্রথম পর্যায়ে কালকে থেকে শুরু হবে 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2026 এবং দ্বিতীয় পর্যায়ে 1 জুলাই থেকে 14 জুলাই। এবং এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে এই পর্যায়ে। 7 দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযোগ, জনসচেতনতা এবং জনগণের সাথে আরো বেশি তাদের অংশগ্রহণ করা, উৎসাহিত করা এবং তার জন্য যারা লোকাল পিপল আছে তাদের সাথে যোগাযোগ। গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সবকিছু হয় না, মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে, এটা বিসি হোক বা জিপি হোক, ওখানকার যারা অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলুন আপনারা। এখান থেকে আমাদের সেই একটু বলা হয়েছে যে এসডিএম লেভেলে, তারপর বিডিও লেভেলে তারা তো করবে, কিন্তু তারাও যাতে যোগাযোগ রাখে। ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের আছে, তাদেরকে যদি যুক্ত করা যায় তবে এটা সাকসেস হবে। আমরা অন্যান্য প্রোগ্রামগুলো সেইভাবে আমরা করেছি। এবং পরবর্তী যে 7 দিন সেটা হবে স্ক্রিনিং, স্বাস্থ্য শিবির, রোগ নির্ণয়, চিকিৎসা শুরু এবং ফলো আপ। ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসেছিল। অনেক সময় আছে গেলে খবর পাওয়া যায় না, ওর মোবাইল নাম্বার রাখা, তাকে খবর দেওয়া যে কি হলো তোমার, তুমি আসো দেখো, আবার এসে দেখিয়ে যাও। তো সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই নজর দেবেন। বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে স্ক্রিনিং এর পরিধি এবং গুণগত মান উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। গত স্বাস্থ্য অভিযানে প্রায় 6,80,000 মানুষের স্ক্রিনিং করা হয়, যেখানে উঠে আসে রাজ্যে প্রায় 2.5 লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, প্রায় 2.2 লক্ষ মানুষ হাইপার টেনশনে ভুগছে এবং বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 5.28 লক্ষ। এই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্য সরকার আরও পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্ক্রিনিং করতে হবে, কারণ এমনিতে তো প্রথমে বোঝা যায় না কে কোন রোগের সমস্যায় আছে। তো এর জন্য স্ক্রিনিং এর মাত্রা বাড়াতে হবে। গত বছর প্রায় 6,80,000 লোককে স্ক্রিনিং করা হয়েছে। এটা তো স্ক্রিনিং পার্ট। আর এখানে আমাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখন পর্যন্ত ডায়াবেটিস ত্রিপুরাতে প্রায় 2.5 লাখ এবং হাইপার টেনশন প্রায় 2.2 লাখ এবং ব্রেস্ট ক্যান্সার এবং সেখানে যে সার্ভাইকাল ক্যান্সার
সেইগুলোকে যে প্রায় 5,28,000 তাদেরকে এই ধরনের স্ক্রিনিং করা হয়েছে। এবং দেখা গেছে এই যে স্ক্রিনিং হলো তাতে করে এর মধ্যে ওরাল ক্যান্সারও আছে। এর মধ্যে প্রায় 242 জন ব্রেস্ট ক্যান্সারে এবং 133 জন সার্ভাইকাল ক্যান্সারে, এবং তারা কিন্তু দেখা গেছে এখন চিকিৎসায় আছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের মূল লক্ষ্য হল 30 বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করা, বিশেষভাবে নন কমিউনিকেবল ডিজিজ বা যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার সহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা প্রদান এবং নিয়মিত ফলো আপ নিশ্চিত করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। এই অভিযানের আওতায় আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করবেন স্ক্রিনিং, সচেতনতা বৃদ্ধি এবং দেবেন প্রয়োজনীয় পরামর্শ। আয়ুষ্মান আরোগ্য মন্দিরকে কেন্দ্র করে এই অভিযান বাস্তবায়িত হবে, যেখানে অ্যালোপ্যাথি, ডেন্টাল এবং আয়ুষ চিকিৎসকদের সমন্বয়ের রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদরোগ সংক্রান্ত ঝুঁকি নিরূপণ সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। পাশাপাশি যাদের এখনো ABHA আইডি নেই তাদের জন্য করা হবে ডিজিটাল স্বাস্থ্য পরিচয় তৈরির ব্যবস্থাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকির মোকাবেলায় সময় উপযোগী ও নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস আজ অপরিহার্য। সেই লক্ষ্যেই ত্রিপুরাকে আবহাওয়া প্রস্তুত ও দুর্যোগ সহনশীল রাজ্য রূপান্তরিত করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল ত্রিপুরা সরকার ও ভারত আবহাওয়া বিভাগ। বিলোনিয়ায় অত্যাধুনিক ডপলার ওয়েদার রাডার স্থাপন এবং রাজ্য জুড়ে আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ত্রিপুরার দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হতে চলেছে বলে জানালেন IMD এর মহাপরিচালক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। ত্রিপুরাকে আবহাওয়া প্রস্তুত ও দুর্যোগ সহনশীল রাজ্যে রূপান্তরিত করার লক্ষ্যে নেওয়া হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ত্রিপুরা সরকার এবং ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ IMDর মধ্যে আবহাওয়া স্থিতি স্থাপকতা বৃদ্ধিতে আরও জোরদার করা হয়েছে সহযোগিতা। এই উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় একটি অত্যাধুনিক ডপলার ওয়েদার রাডার স্থাপন এবং রাজ্যের আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের আবহাওয়া পরিকাঠামোর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভারতের আবহাওয়া অধিদপ্তরের মেট্রোলজির মহাপরিচালক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। রাজ্য সরকারের রাজস্ব সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী বিলোনিয়া ডপলার ওয়েদার রাডার স্থাপনের জন্য রাজ্য সরকার IMDকে 0.22 একর জমি বিনামূল্যে লিজের ভিত্তিতে প্রদান করেছে। এ উপলক্ষে স্বাক্ষরিত জমি লিজ ডিড আনুষ্ঠানিকভাবে ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্রের হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এই সহযোগিতার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। त्रिपुरा में सेकेंड डॉप्लर राडार बेलोनिया में स्थापन करने के लिए एक समझौता किए हैं। मैं आप सभी के माध्यम से ऑनरेबल चीफ मिनिस्टर साहब को और एंटायर गवर्नमेंट ऑफ त्रिपुरा को कृतज्ञता ज्ञापन करना चाहता हूं, धन्यवाद देता हूं कि उनकी सहायता में हमको जो जरूरत था ऐसे लैंड बेलोनिया में उपलब्ध हुआ। इसको लेकर अभी काम शुरू हो रहा है और अगले 2-3 महीने में बेलोनिया में तो सेकेंड डॉप्लर राडार त्रिपुरा स्टेट के लिए एस्टैब्लिश होगा। इसके साथ साथ এই রাডার স্থাপনের ফলে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিপাত সহ চরম আবহাওয়ার ঘটনাগুলি উচ্চ রেজলিউশন ও রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা উল্লেখযোগ্যভাবে বাড়াবে পূর্ব সতর্কবার্তার সময়। এই ডপলার ওয়েদার রাডার বিলোনিয়া থেকে প্রায় 100 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আবহাওয়ার তথ্য সংগ্রহে সক্ষম হবে। এর আওতায় পড়বে সমগ্র ত্রিপুরা রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিজোরাম, মণিপুর ও আসামের অংশবিশেষ। ব্লক ও পঞ্চায়েত স্তর পর্যন্ত বৃষ্টিপাতের তথ্য, বজ্রপাত, বাতাসের গতি
নদী, আর্দ্রতা, তাপমাত্রা, মেঘের গতিবিধি ও শিলাবৃষ্টির মতো গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে। এছাড়াও পেশাদার রক্ষণাবেক্ষণ ও নিরবচ্ছিন্ন ডেটা সংযোগ নিশ্চিত করতে পিডব্লিউডি বিভাগের অধীনে থাকা 3টি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন AWS আনুষ্ঠানিকভাবে আইএমডির কাছে হস্তান্তর করা হয়েছে। আইএমডির তত্ত্বাবধানে এই স্টেশনগুলি জাতীয় আবহাওয়া গ্রিডের সঙ্গে যুক্ত হবে, যা বন্যা পূর্বাভাস ও জল সম্পদ ব্যবস্থাপনায় আরও নির্ভুল তথ্য সরবরাহ করবে বলে জানিয়েছেন ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। देखने को मिलता है जैसे कि मानसून सीजन में बाढ़ का स्थितियाँ, अर्बन फ्लड्स, कभी कभी क्लाउड बर्स्ट टाइप इवेंट्स, और इसकी वजह से लैंडस्लाइड्स, मडस्लाइड्स वगैरह होता है, रिवर एंड फ्लड्स भी होता है। फिर प्री मानसून और पोस्ट मानसून सीजन में जो बे ऑफ बंगाल में जो साइक्लोन डेवलप होता है, इसमें भी त्रिपुरा स्टेट प्रभावित होता है। और जो कालबैसाखी होता है प्री मानसून सीजन में, इसमें भी जानमाल का नुकसान कभी कभी होता है। और विंटर सीजन में कोल्ड डे जैसे फॉग की स्थिति डेवलप होता है। और समर सीजन में कभी कभी हाई टेम्परेचर की वजह से भी हीट वेव पॉइंट जैसे हो जाता है। ये सभी को देखते हुए भारत मौसम विज्ञान विभाग त्रिपुरा स्टेट में हमारा जितना मीटरोलॉजिकल ऑब्जर्वेशनल नेटवर्क है, चाहे ऑटोमेटेड वेदर स्टेशन हो, ऑटोमेटेड रेन गेजेस हो, कि ओवर एयर ऑब्जर्वेशन हो, बैलून छोड़ के जो सेंसर छोड़ाते हैं, नहीं तो जो अत्याधुनिक इंस्ट्रूमेंट जैसे विंड प्रोफाइलर हो, ये सभी लगाने के लिए लगातार कंटिन्यूसली हम प्रयास करते रहते हैं। और आज की स्थिति में हमारे पास 34 रेन गेजेस को लेकर डिस्ट्रिक्ट वाइज रेनफॉल मॉनिटरिंग से शुरू करते हुए 2025 में ब्लॉक लेवल रेनफॉल मॉनिटरिंग हमने शुरू किया है। इसके साथ साथ ऑटोमेटेड वेदर स्टेशन और ऑटोमेटेड रेन गेजेस देखेंगे तो त्रिपुरा स्टेट में 28 ऐसे ऑटोमेटेड वेदर स्टेशन है। और अभी हम आने वाले दिनों में 14 ऑटोमेटेड वेदर स्टेशन एस्टैब्लिश कर रहे हैं। यहाँ भी हम त्रिपुरा गवर्नमेंट को, ऑनरेबल चीफ मिनिस्टर साहब को और सभी विभाग को हमारे ग्रैटिट्यूड प्रदर्शन करते हैं, क्योंकि उन सभी की सहायता में ये जो ऑब्जर्वेशनल नेटवर्क संभव हुआ है। इससे फायदा ये हुआ है कि कोई भी सीवियर वेदर जब डेवलप होता है, इसको हम डिटेक्ट कर पा रहे हैं। मीटरोलॉजी ऐसा एक सब्जेक्ट है, वेदर एंड क्लाइमेट, आप डिटेक्ट कर पाएंगे तो प्रेडिक्ट कर पाएंगे। বিলোনিয়া ডপলার রাডার ও সম্প্রসারিত AWS নেটওয়ার্কের রাজ্য প্রশাসনকে দুর্যোগ মোকাবিলায় সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করবে বলে দাবি করেছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এর ফলে প্রাণহানি কমানো, জীবিকা রক্ষা এবং কৃষি, জল সম্পদ, বিদ্যুৎ, পরিবহন, পর্যটন ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো উপকৃত হবে বিশেষভাবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের মহাপরিচালক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় মহাসড়কে যাত্রীদের নিত্যদিনের যাতায়াতে স্বস্তি ও মৌলিক পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে বন দফতর। দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক পথে পরিষ্কার ও নিরাপদ শৌচাগারের অভাব ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের। সেই বাস্তবতাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে বন শৌচাগারের উদ্বোধন করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। জাতীয় মহাসড়কে যাত্রী পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা সরকারের বন দফতরের সাম্প্রতিক উদ্যোগকে একটি সময় উপযোগী ও প্রয়োজন ভিত্তিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক সংলগ্ন এলাকায় নবনির্মিত 5টি হাইওয়ে বন শৌচাগারের উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের এক মৌলিক পরিকাঠামোগত ঘাটতি পূরণের প্রয়াস নেওয়া হয়েছে বলে মত প্রশাসনিক ও নাগরিক মহলের। পণ্ডিত নেহেরু কমপ্লেক্সের অরণ্য ভবন থেকে বুধবার ভার্চুয়াল মাধ্যমে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার হাতে এই শৌচাগারগুলির উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং রাজ্যের পরিবহন নির্ভর জনপরিষেবায় বন দফতরের সক্রিয় ভূমিকার ইঙ্গিত বহন করছে এই উদ্যোগ। আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে হাইওয়ে রেস্টরুম অর্থাৎ টয়লেট, এটাকে আমরা টয়লেট বলি, কিন্তু মার্জিত ভাষায় আমরা এটাকে বলবো রেস্টরুম,
হাইওয়ে দিয়ে অনেক পথচারীরা ওনারা আসা যাওয়া করেন, কিন্তু দেখা যায় যে তাদের প্রস্রাব বা পায়খানা করার জন্য কোনো সুবিধা থাকে না। তো দপ্তরের থেকে আমরা শুরু করলাম যে পথচারীরা যেন এই ধরনের সুবিধা পায়। ক্লিন হাইওয়ে টয়লেট বা রেস্টরুম আজকে থেকে আমরা শুভ সূচনা করছি, যাতে করে রাজ্যের মানুষ যারাই হাইওয়ে দিয়ে আসা যাওয়া করছেন তারা সেই সুবিধাটুকু পায়। 10 টাকা দিয়ে এটা ব্যবহার করতে হবে। জেএফএমসির মেম্বাররা এটা পরিচালনা করবেন, কারণ এটাকে যদি পরিষ্কার করতে হয় ন্যাপথালিন বা ইত্যাদি বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মেইনটেনেন্স একটা থাকে, তো তার জন্য যে কেউই সেটা ইউজ করবেন 10 টাকা দিয়ে এটা হবে। তো উত্তর ত্রিপুরা চোরাইবাড়ি, ধলাইয়ের আমবাসা, খোয়াইয়ের বাচাইবাড়ি এবং গোমতী জেলায় নির্মিত এই শৌচাগারগুলি এমন এলাকায় স্থাপন করা হয়েছে যেখানে প্রতিদিন প্রচুর যাত্রী, পণ্যবাহী গাড়ি এবং পর্যটকের চলাচল রয়েছে। বিশ্লেষকদের মতে জাতীয় মহাসড়কে শৌচাগারের অভাব শুধু যাত্রীদের ভোগান্তির কারণই ছিল না, বরং এটি স্বাস্থ্য, পরিবেশ ও মহিলাদের নিরাপত্তার সঙ্গেও সরাসরি যুক্ত একটি বিষয়। দীর্ঘ পথ চলায় পরিষ্কার ও নিরাপদ শৌচাগারের অভাব বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য সৃষ্টি করে বড় ধরনের সমস্যার। সেই দিক থেকে বন দপ্তরের অর্থায়নে নির্মিত এই হাইওয়ে বন শৌচাগারগুলি বিবেচিত হচ্ছে একটি সামাজিকভাবে সংবেদনশীল উদ্যোগ হিসেবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার ঘোষণা অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্থানে আরও 8টি বন শৌচাগার নির্মাণের পরিকল্পনা এই উদ্যোগকে একটি বিস্তৃত নেটওয়ার্কে রূপ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে যদি এই প্রকল্পগুলি পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয় এবং মান নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া যায়, তবে ত্রিপুরার জাতীয় মহাসড়কগুলি যাত্রী বান্ধব পরিকাঠামোর দিক থেকে উত্তর পূর্ব ভারতের মধ্যে স্থাপন করতে পারবে একটি দৃষ্টান্ত। বাড়ির এখানটা একটা করেছি, তারপর ধলাই জেলায় আমরা করেছি, আমবাসার এখানটায়, খোয়াই জেলাতে আমরা বাছাই বাড়ির এখানে করেছি, গোমতী জেলায় প্যারাটিয়ার এখানে 5টা দিয়ে আমরা শুরু করলাম। এবং আজকে আমরা আবার ঘোষণা দিচ্ছি যে আরও 8টি এই ধরনের শৌচালয়, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম হাইওয়ের ধারে কাছে এটা আমরা করব। তো এইটা দিয়ে দেখা যায় মানুষ, রাজ্যের মানুষ এবং বন দপ্তরের একটা যোগাযোগ বা আরও মানুষকে আমাদের সঙ্গে জড়িয়ে রাখা, গাছ লাগানো এবং গাছ বাঁচানো, এই দায়িত্ব যেন মানুষ নিয়ে থাকেন বা নেবেন, এটার বার্তা দিতেই কিন্তু জনসংযোগের ব্যবস্থার জন্য এই জিনিসের প্রতি আমাদের ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। এটা খরচ কি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট করছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের FCA ফান্ড থেকে ইন্টারেস্ট পাবে। টোটাল কয়টা আজকে উদ্বোধন হবে? 5টা উদ্বোধন করছে এবং বাই নেক্সট ইয়ার আরও 8টা এই ধরনের শৌচালয় আমরা তৈরি করব। ধন্যবাদ। তবে প্রকল্পের সাফল্য শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা নির্ভর করবে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার উপর। এই প্রেক্ষিতে যৌথ বন ব্যবস্থাপনা কমিটি বা জেএফএমসির হাতে শৌচাগারগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে অনেকে। এতে একদিকে যেমন স্থানীয় মানুষের অংশগ্রহণ ও কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে বৃদ্ধি পাবে শৌচাগারগুলির নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার সম্ভাবনাও। সার্বিকভাবে এই হাইওয়ে বন শৌচাগার প্রকল্পকে কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দেখা হচ্ছে জনস্বাস্থ্য, পরিবেশ সচেতনতা এবং স্থানীয় অংশীদারিত্বের সমন্বিত উদ্যোগ হিসেবে। এখন দেখার বিষয় পরিকল্পনা এবং বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রেখে কতটা দক্ষতার সঙ্গে এই উদ্যোগকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে পারে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বরাবরই বর্ণবাদের শিকার হয়ে আসছে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা। এই ক্ষেত্রে জনজাতিদের নিয়ে বিদ্যালয়ে পর্যায়ে সচেতনতামূলক পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বুধবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এই দাবি রাখল তীব্রামথা। বর্ণবাদের শিকার হচ্ছেন এঞ্জেল চাকমাদের মতো উত্তর পূর্বাঞ্চলের নিরীহ ছাত্রছাত্রীরা, অথচ মৃত্যুর শেষ লগ্ন পর্যন্ত নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে চেয়েছিল এঞ্জেল চাকমা। বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালো তীব্রামথা। এই ক্ষেত্রে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে জনজাতিদের বিষয় বিদ্যালয় পর্যায় থেকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবিও জানিয়েছে তীব্রামথা। উত্তর পূর্বাঞ্চলের মানুষ যেখানে পড়াশোনা করার জন্য, কাজের জন্য সন্ধানে বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে বিভিন্ন প্রান্তে
বিশেষ করে হিন্দি মেনল্যান্ড রাজ্যগুলিতে এই রেশিয়ালের শিকার আমরা হচ্ছি। এটা শুধু নতুন ঘটনা নয়, এরকম ঘটনা অতীতেও অনেকটা হয়েছে। অরুণাচল প্রদেশের এক যুব ছেলেকেও 2014 সালে এইভাবে হত্যা করা হয়েছিল। আরো অনেক এরকম শিকার হয়েছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। দেশের সরকার এই ব্যাপারে স্পেশাল অ্যাটেনশন এবং শিক্ষা আয়তনে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই সমস্ত ভারতবর্ষের যে মূল কাঠামো, ভারতবর্ষের যে বিভিন্ন জনজাতি গোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চেহারা, এই সমস্ত ব্যাপারে মানুষের সমস্ত স্কুল থেকে মানুষের কাছে ভালো ধারণা তৈরি করার জন্য একটু কারিকুলাম বা শিক্ষা ক্ষেত্রে ইনক্লুড করা দরকার, যাতে করে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চেহারার মানুষ বসবাস করেন, সেই ধারণাটা মানুষের কাছে একটু স্পষ্ট ধারণা থাকে। আমার মনে হচ্ছে আজকে স্বাধীনতার 70-80 বছর প্রায়, তারপরেও আমরা কিন্তু ভারতবর্ষকে আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পীড়াদায়ক এবং দুঃখজনক। আমাদের বর্ণবাদের শিকার অ্যাঞ্জেল চাকমার খুনের আসামিদের কঠোরতম শাস্তির জন্য উত্তরাখণ্ড পুলিশ এবং সরকারের দৃষ্টিও আকর্ষণ করেছে তীব্রামথা। অথরিটি প্রথম এগিয়ে এসেছে আর্থিকভাবে কম্পেনসেশন দেওয়ার জন্য। মহারাজার তত্ত্বাবধানে, মহারাজার নির্দেশে, মহারাজা স্পেশালি এডিসি অথরিটির সঙ্গে কথা বলার পরে আমরা কম্পেনসেশনটা প্রথম সহযোগিতার হাত বাড়িয়েছি। এবং এটাও একটা দুঃখজনক, এসএসপি পুলিশ উত্তরাখণ্ড যেভাবে ডিলিট করার পরেও আমরা পরবর্তী আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের আন্দোলন, বিভিন্ন ভয়েসের মাধ্যমে পরবর্তী সময়ে উত্তরাখণ্ড গভর্নমেন্ট এসটিএসি একটা ছুটি দিয়েছে পরিবারকে, আমাদের অ্যাঞ্জেলের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। উত্তরাখণ্ড সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম মোস্ট এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করা হয়, তার প্রতি আমরা অনুরোধ করছি, যাতে করে এরকম ঘটনা পুনরাবৃত্তি যেন বা রিপিটেশন যেন দেশের কোনো প্রান্তে ঘটনা না ঘটুক, এটা আমরা চাই। এঞ্জেল চাকমার হত্যার তদন্তের জন্য দেরাদুন পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করলেও এই ঘটনায় এখনো পর্যন্ত বর্ণবাদী নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে উত্তরাখণ্ড পুলিশ। যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্থ বিতর্ক। এঞ্জেল চাকমা খুনের বিষয়টি নিয়ে গোটা দেশব্যাপী বইছে সমালোচনার ঝড়। এঞ্জেল চাকমার খুনের আসামিদের ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছে বিভিন্ন সংগঠন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘ 16 বছরের বিরতির পর ঊনকোটি জেলায় আবারও ফিরছে উত্তর পূর্বাঞ্চলে অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। বুধবার কৈলাসহর সার্কিট হাউসে এই বিষয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় বৈঠকে টুর্নামেন্টের আয়োজন, নিরাপত্তা, আবাসন, যাতায়াত ও দর্শক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় বিস্তারিত। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 জানুয়ারি রাতের কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পদ্মজয় ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং। যদিও উদ্বোধনী অনুষ্ঠান রাতের বেলায় হবে, তবে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ আয়োজন করা হবে দিনের বেলায়। এই বছর প্রতিযোগিতায় প্রায় 20টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জুনিয়র দল ছাড়াও মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের শক্তিশালী দল নামবে মাঠে। পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়বে বলে আশাবাদী আয়োজকরা। দীর্ঘ বিরতির পর পদ্মজং ফুটবল টুর্নামেন্টের প্রত্যাবর্তনে ফুটবল প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। আয়োজকদের আশা, এই টুর্নামেন্টের মাধ্যমে ঊনকোটি জেলার ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং এই হবে তরুণ ফুটবলারদের প্রতি প্রতিভা তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। বলতে আজকে খুশি হচ্ছে, আমরা অনেক বছর পর, প্রায় 15 বছর পর
আমরা কৈলাসহরে পদ্মজং ফুটবল হবে এই আশা নিয়েই আমরা 2025-এর শেষ দিনে আমরা বৈঠকে বসেছি। আমাদের সঙ্গে টিএফের কর্মকর্তা যারা আছেন তারাও আছেন, আমাদের ঊনকোটি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সকলেই উপস্থিত আছেন। আমরা আগামী 31 তারিখ জানুয়ারি অর্থাৎ একদম শেষ দিনে জানুয়ারি মাসের আমরা প্ল্যান করছি 2026-এর যে পদ্মজংটা যেন পুনরায় আমরা কৈলাসহরে অনুষ্ঠিত করতে পারি। তার জন্য আজকে প্রথম বৈঠক আজকে আমাদের এখানে, এবং আমাদের জেলা শাসক সহ টিএফের কর্মকর্তা এবং আমরা কৈলাসহরের সকল স্তরে যারা ফুটবল প্রেমী মানুষরা আছেন, ক্রীড়া প্রেমী মানুষ যারা আছেন, সকলকে নিয়ে আমরা আজ বসছি এবং আজ প্রথম পর্যায়ে সিদ্ধান্ত হলো আমরা করব এই খেলাটা অনেক বছর পর। এবং আজকে আমরা সবাই অত্যন্ত খুশি যে আমরা অনেক বছর পর এই সিদ্ধান্তে আবার যেতে গেলাম যে আমরা পদ্মজংটা আমরা কৈলাসহরে করব। দেখুন, আগে যেভাবে হতো, আগে যেভাবে আপনারা দেখতেন এখানে অরুণাচল, মণিপুর, মিজোরাম বা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য রাজ্য থেকে আসতো, আর বাংলাদেশ থেকেও আসতো, কিন্তু এবার বাংলাদেশে যেহেতু নির্বাচন বা একটা পলিটিক্যাল ইস্যু রয়েছে সেখান থেকে হয়তো আসবে না। কিন্তু এছাড়াও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, আমাদের রাজ্য বা বাইরের আমাদের ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, সেই সমস্ত রাজ্য তো থাকবেই, এবং জাতীয় স্তরের খেলোয়াড়রাও এখানে থাকবে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নামের পর্দায়। নমস্কার।